আপনাদের বাড়ি বাড়ি জল নলের জন্য পয়সা দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্র রাজ্যকে টাকা দেয়, সেই টাকার অর্থ তারা খরচা না করে নিজেদের পকেটে ভরে নিজেদের বড় বড় বিল্ডিং তৈরি করে আর খেয়ে খেয়ে ঘুড়ি বানিয়ে ফেলা। এই নেতা, এখানকার প্রধান, এখানকার উপপ্রধান থেকে শুরু করে সব কটাই চোর, চোর চুরি করছে। এখানে কন্ট্রাক্টারি ঠিকাদারি যে সমস্ত লোকেরা নেয় তাদের কাছ থেকে বিরাট রকমের একটা পার্সেন্টেজ নিয়ে নেওয়া হয়, তার জন্য উন্নয়নগুলো থেমে থাকে। আসলে রাস্তাঘাটগুলো, যে রাস্তায় পিচ ঢালা হয়, পাথর ঢালা হয়, সেই পিচ উন্নত মানের হয় না, পাথর বালি ভালো হয় না, যার জন্য রাস্তাগুলো ভেঙে যায়। তাই ঠিকাদারগুলোকে মানে কি বলছি, ভাই তোমাদের তো এরকম করার কোনো নীতি নেই, তোমরা এরকম কেন করছো? দাদা কাঁঠাল বাড়ি ডেকে নিয়ে আগে বলে আমার কমিশন দাও, যখনই বেশি করে কমিশন নিয়ে নেয় আমি কি করব, আমার তো বাচ্চা কাচ্চা আছে, তাই এরকমই রাস্তা করছি। আজ বন্ধ করো, তোমার কাজ করার দরকার নেই, এরকম কাজ করাচ্ছে না করাই ভালো। যে রাস্তা নাকি 3 মাস টিকে না, তোমার তো জেল হয়ে যাবে। বলছে আমার আগে তাকে ধরেন, প্রধানকে ধরেন, উপপ্রধানকে ধরেন, হামিদুল রহমান তো বড় চোর, ওকে আগে ধরেন। এই হামিদুল রহমানকে অ্যারেস্ট করা হবে, ওকে ছাড়া হবে না। আপনাদের বলছি, ও যদি মনে করে যে আমি জিতে গেছি, আমি এখানকার বাঘ হয়ে গেছি, তো সেটা তার ভুল, তাকেও এরা ছাড় দেবে না, আমরা তাকেও ছাড়বো না। তার একটা হিসাব দিব। 2017 সালে অরিন সিংহর মার্ডার হয়ে গেছে, এই মার্ডারে যারা যারা আসামি রয়েছে তারা তো রয়ে গেছে, কিন্তু যে ঘটনাটা ঘটাইছে সে চার্জশিট থেকে নাম কাটিয়ে নিছে। কোন অফিসার ছিল 2017-তে, ওই অফিসারকে আমরা খুঁজে কি করে নামটা কাটাইলো সেটা আমরা দেখব। তারপরে আমাদের একটা মাইনরিটি বোন, তাকে রেপ করে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে, তাই সে তার বিচার পায়নি। আপনারা মনে করেন যারা যারা এমএলএ দ্বারা হয় তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড থাকে, সে কেউ গুন্ডা মস্তানি করতেও পারে, কিন্তু আপনারা ভাবছেন একটা রেপ কেসের আপনারা আসামিকে বারবার আপনারা এমএলএ তৈরি করছেন, আপনারা ভেবে দেখেছেন তার ব্যাকগ্রাউন্ডটা কি? আজকে একটা বোন এখন ইসলামপুরে থাকে, সেই বোনটাও কেস করেছিল যে আমাকে চাকরির নাম করে রেপ করা হয়েছে, সেই বোনটাও আজকে বিচার পায়নি। প্রভাব ছিল পুলিশদের দিয়ে চার্জশিট থেকে নাম কাটিয়েছে বড় অফিসারকে ধমক দিয়ে, কিন্তু এখন আর ধমক চমক চলবে না, এখন ওনার খেলা খতম। এখন বেশি বাড়াবাড়ি করলে তিহার জেলে চলে যাবে। আর তারপরে ওর সাথে যেগুলো আছে, যেগুলো গুন্ডা বাহিনী, আমি বলবো তাদেরকে, তারা যদি এখন শুধরে না যান, নিজে নিজে থানায় যে সিলিন্ডার করুন, বলুন আমি এই পাপ কাজ করছি, গরিব মানুষের ঘরের নাম করে 20,000 30,000 করে নিয়েছি। যখনই 60,000 টাকা প্রথম কিস্তির টাকা দেয়, অমনি টিএমসির একজন চলে যায় 20,000 টাকা দেন, 20,000 টাকা দেন। ভাই কিসের জন্য তোমাকে টাকা দিবে? সরকার টাকা পয়সা দেয় গরিব মানুষের বাড়িঘর তৈরি করার জন্য, যাদের জীবনযাপন ভালোভাবে চলে, গরিব মানুষের যাতে চোখের জল না পড়ে, সেই টাকায় তোমরা কাঠমানি খাও। তোমাদের লজ্জা লাগে না? তোমরা তিরপল খাও, তোমরা বাথরুমের টাকা খাও, রাস্তার খাও, প্রত্যেক জায়গায় তোমরা ভাগ বসাও। তোমাদের এই নীতি, তোমাদের এই আদর্শ, তোমরা কলঙ্কিত করছো রাজনীতি সমাজকে আর রাজনীতি পার্টিকে। তোমাদের জন্য রাজনীতি পার্টিকে লোক ভরসা করে না, বিশ্বাস করে না। এই জন্য আজকে গরিব ভোটার মানুষের মধ্যে আজকে ধীরে ধীরে আজকে বিশ্বাসটা ভেঙে যাচ্ছে। তোমাদের মতো রাজনীতি দল, তোমার রাজনীতি করার কোনো অধিকার নাই। তোমাদের নবান্ন থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, নিচে তলার যত এমপি থেকে শুরু করে এমএলএ, সব চোর। আজকে বড় বড় কথা বলছিল অভিষেক ব্যানার্জি, বলেছিলেন অমিত শাহকে আমি দেখে নিব, ভোটের পরে এত বড় যে গৃহমন্ত্রী তাকে বলে দেখে নিব, আর বলে কি যে ভোটের পরে তোমাদেরকে গিয়ে বাঁচাইতে আসে দেখি। এখন ওর কি হচ্ছে দেখছেন তো, মারতে মারতে নিয়ে যাচ্ছে, পচা ডিম দিয়ে ঢেল দিচ্ছে। দেখেন সবার মার থেকে বেঁচে যাবে, উপরওয়ালার মার থেকে কেউ বাঁচতে পারবে না। যখন পাপ বেশি বেড়ে গেছে, পাপ বাপকেও ছাড়ে না। আজকে দেখেন কি হচ্ছে, কোটি কোটি টাকা খরচ, এই যে জিয়ারুল আত্মসাৎ করতে পারবে না। আজকে কেন নেপালে পালিয়ে যাচ্ছে? আজকে কেন আমার মাঝি রঞ্জন চোপড়া ব্লকের অনেক প্রধান, অনেক বড় বড় নেতা টিএমসি কেন পালিয়ে বেড়াচ্ছে? আমি তো বলছি বাড়িতে থাকো, আমি তো ভাগাচ্ছি না, ভেগে যাচ্ছ কেন?
নিজেই জানে যে আমি এই চুরিগুলা করছি। আমি থাকলে তো পাবলিক পেদানি দিবে, বাড়িঘর ঘিরে নিবে, তাই আগে থেকে রাস্তা নিয়েছি। আর আমাকে বলছে আমরা সম্পদ অধিকারী ভয়ে পালিয়ে গেছি। এটা কোনো কথা? আমি কাউকে তো ধমক দিইনি, আমি ধমক দিই না, আমি করে দেখিয়ে দিই। যখন আমি প্রথমবার ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে যখন আমি বিধায়ক নির্বাচিত হলাম, আমাকে ক্যান্ডিডেট ঘোষণা করলো, তখন আমি লড়তে আসলাম। तो हमीदुल बच्चों क्या करेगा, 30 साल का लड़का है, ऐसे कर देंगे क्या कर लेगा बोलছিলো। तो আমি বলছি ঠিক है हम भी देख लेंगे क्या कर लेंगे हम। তারপরে আমি যখন প্রচারে নামলাম তখন আমাকে বিশেষ না এই সুইগঞ্জ একটা মস্তান আছে গোপাল ভৌমিক নাম, শুনছেন তো? বিশাল বড় তোর দাপট। আমাকে বলছে যে আজকে আসুক, আজকে দেখবো। ঠিক আছে, দেখো আমাকে তো অনেক ভালো করে দেখো নি, সামনে থেকে এবার দেখে নিবা। আমি গেলাম গাড়ি নিয়ে, 60-70 জন লোক নিয়ে, গুন্ডা বাহিনী নিয়ে, বলে